হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আজ আবার নিয়ে এসেছি একটা নতুন মক টেস্ট। এটা মক টেস্টের পার্ট 18। এর আগে আরও 17টা পার্ট দেওয়া হয়েছে। যদি আপনারা সেই পার্টগুলো না দেখে থাকেন তো সেগুলো অবশ্যই দেখে নিন, কারণ সেখানেও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখে নেওয়া যাক আজকে এখানে কোন কোন প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের কোন অংশে বাসস্থান করে? এখানে অপশন রয়েছে লসিকা নালী, যকৃৎ, রক্ত, অন্ত্র। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, লসিকা নালী। পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের লসিকা নালীতে অবস্থান করে। ফাইলেরিয়া কীট, একটা টাইমে ফাইলেরিয়া রোগ খুব মারাত্মক রোগ ছিল, যদিও এখন টিকাকরণের ফলে অনেকটাই কমে গেছে। এবং এই ফাইলেরিয়া রোগে আক্রান্ত হলে সেই মানুষকে সারাটা জীবন সেই রোগে ভুগতে হতো। তো সেই ফাইলেরিয়া রোগ ছিল কিন্তু খুবই মারাত্মক, যেটা বর্তমানে অনেকটাই কমে গেছে। নেক্সট প্রশ্ন, পাঞ্জাবকে ব্রিটিশ শাসনভুক্ত কে করেছিলেন? এখানে অপশন রয়েছে ডালহৌসি, হেস্টিংস, এলগিন, মিন্টো। তাহলে আমাদের দেখতে হবে কি কোন ব্রিটিশ গভর্নর জেনারেল পাঞ্জাবকে ব্রিটিশ শাসনভুক্ত করেছিলেন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ডালহৌসি। ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ শাসনভুক্ত করেছিলেন। নেক্সট প্রশ্ন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? এখানে অপশান কি রয়েছে? ফিরোজ শাহ তুগলক, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বাবর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনিই প্রতিষ্ঠা করেছিলেন দাস বংশের, এবং দাস বংশ থেকেই আমাদের ইন্ডিয়ায় মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট প্রশ্ন, সতীদাহ প্রথা কত খ্রিস্টাব্দে নিষিদ্ধ হয়েছিল? এখানে অপশান রয়েছে 1826 খ্রিস্টাব্দে, 1828 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1832 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1829 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল 1829 খ্রিস্টাব্দে। এই 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। অর্থাৎ আমরা এখান থেকে কী কী দেখতে পেলাম যে সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়েছিল? 1829 খ্রিস্টাব্দে। কার প্রচেষ্টায় নিষিদ্ধ হয়েছিল? রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায়। এবং তখন কোন গভর্নর জেনারেল এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এখানে অপশান রয়েছে মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, সর্দার বল্লভভাই প্যাটেল। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। বারদৌলি সত্যাগ্রহ কেন হয়েছিল সেটাও হচ্ছে জানার দরকার। এই বারদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল সেটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। এবং কেন হয়েছিল? 1927 খ্রিস্টাব্দে গুজরাটের বারদৌলি জেলায় 22% ভূমি রাজস্ব বৃদ্ধি করা হয়েছিল, এবং এই 22% ভূমি রাজস্ব বৃদ্ধি করার প্রতিবাদেই সর্দার বল্লভভাই প্যাটেল নো রেভিনিউ ক্যাম্পেইন শুরু করেছিলেন, এবং এই বারদৌলি সত্যাগ্রহ আন্দোলিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, সিন্ধিয়ার মান সিং বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের হাতে কাকে ধরিয়ে দিয়েছিলেন? এখানে অপশান রয়েছে নানা সাহেব, তাঁতিয়া টোপি, বাহাদুর শাহ জাফর, খান বাহাদুর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, তাঁতিয়া টোপি। সিন্ধিয়ার মান সিং বিশ্বাসঘাতকতা করে তাঁতিয়া টোপিকে ব্রিটিশদের হাতে ধরিয়ে দিয়েছিলেন। তাঁতিয়া টোপি 1857 সালের মহাবিদ্রোহের একজন বিদ্রোহী নেতা ছিলেন। তাকে মান সিং ধরিয়ে দিয়েছিলেন ব্রিটিশদের হাতে, এবং 1859 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল তাঁতিয়া টোপির ফাঁসি হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? এখানে অপশান কী কী রয়েছে? 1938 খ্রিস্টাব্দে, 1940 খ্রিস্টাব্দে, 1942 খ্রিস্টাব্দে, 1945 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1942 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়েছিল। এছাড়াও এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু এবং অন্যান্য কংগ্রেসের নেতৃবৃন্দ।
এই আন্দোলনের প্রকৃতি ছিল সম্পূর্ণ রকমভাবে শান্তিপূর্ণ এবং অহিংস, যদিও পরবর্তী সময়ে প্রতিবাদ, হরতাল এবং অসহযোগিতার মাধ্যমেও কিন্তু এই আন্দোলন পরিচালিত হয়েছিল। এখন জানতে হবে যে এই আন্দোলনের কারণ কী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতীয়দের স্বাধীনতার দাবি না মেনে নেওয়ার কারণে এই পরিপ্রেক্ষিতে গান্ধীজি এবং কংগ্রেস নেতৃবৃন্দ ব্রিটিশ ভারত ছাড়ো স্লোগান দিয়ে এই আন্দোলন শুরু করেছিলেন। সুতরাং প্রকৃতি বোঝাই যাচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয়রা ব্রিটিশদের হেল্প করবে, কিন্তু তার বদলে ব্রিটিশ সরকার ভারতকে স্বাধীনতা দান করবে না, এই রকমই একটা ব্যাপার ছিল এবং তারই প্রতিবাদে এই ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, গান্ধীজি লবণ সত্যাগ্রহ কত সালে শুরু হয়েছিল? এখানে অপশান কী কী রয়েছে? 1930 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে, 1934 খ্রিস্টাব্দে, 1937 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে 1930 খ্রিস্টাব্দে। গান্ধীজি লবণ আন্দোলন বা লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন 1930 খ্রিস্টাব্দে। ব্রিটিশ সরকার ভারতীয়দের লবণ উৎপাদনের অধিকার দিত না এবং উচ্চ কর আরোপ করত লবণের উপর। সেই কারণে ব্রিটিশ সরকারের লবণ কর এবং লবণ উৎপাদনের যে নিষেধাজ্ঞা ছিল তার বিরুদ্ধে গান্ধীজি এই লবণ সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন এবং এই আন্দোলন করেছিলেন 1930 খ্রিস্টাব্দে। গান্ধীজি নিজে তার সমর্থকদের সঙ্গে সমুদ্র সৈকতে গিয়ে লবণ উৎপাদন করে এই আইন ভঙ্গ করেছিলেন এবং সেই দিনটাও অবশ্যই মনে রাখতে হবে, শুধু সালটা মনে রাখলে হবে না। সেই দিনটা হচ্ছে 1930 সালের 12ই মার্চ। গান্ধীজি সারন গ্রাম থেকে 245 মাইল পথ অতিক্রম করে ডান্ডি সমুদ্র সৈকতে এই লবণ আইন ভঙ্গ করেছিলেন। সেই কারণে এই পদযাত্রাকে ডান্ডি মার্চও বলা হয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে প্রচলিত গ্যাস কোনটি? এখানে অপশান কী কী রয়েছে? কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন। এর সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। পৃথিবীর সবচেয়ে প্রচলিত গ্যাস হচ্ছে নাইট্রোজেন। স্বাভাবিক বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বাভাবিক বাতাসে নাইট্রোজেনের পরিমাণ 78%, 78%। আপনারা এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো এবং লাইক করতে পারেন। সেখানেও অনেক কোশ্চেন দেওয়া হয়, অনেক মক টেস্ট দেওয়া হয়, অনেক নোটস দেওয়া হয়, যেগুলো আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশানের ক্ষেত্রে খুবই উপকারী হতে পারে। নেক্সট প্রশ্ন, গতি ও স্থিতির মৌলিক সূত্র কী? এখানে অপশান কী কী রয়েছে? আইনস্টাইনের সম্পর্ক সূত্র, নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র। এর সঠিক উত্তর হচ্ছে অপশানের বি, নিউটনের প্রথম সূত্র। গতি ও স্থিতির মৌলিক সূত্র হচ্ছে নিউটনের প্রথম সূত্র। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সীমানা স্পর্শ করেনি? এখানে অপশান কী কী রয়েছে? উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, ঝাড়খণ্ড। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড মধ্যপ্রদেশের সীমানা স্পর্শ করেনি। মধ্যপ্রদেশের সীমানা স্পর্শ করেছে মোট 5টি রাজ্য। সেই 5টি রাজ্য কী কী? উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র ও ছত্তিশগড়। সুতরাং এখানে অপশানে দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান আছে, সুতরাং সেই 3টে হবে না। ঝাড়খণ্ড সীমানা স্পর্শ করেনি, অর্থাৎ এখানে সঠিক উত্তর অপশান ডি, ঝাড়খণ্ড। নেক্সট প্রশ্ন, স্বর্ণলতা কী প্রকার উদ্ভিদ? এখানে অপশান কী কী রয়েছে? মৃতজীবী উদ্ভিদ, পরজীবী উদ্ভিদ, মিথজীবী উদ্ভিদ, উপরের কোনোটিই নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, পরজীবী উদ্ভিদ। স্বর্ণলতা হচ্ছে পরজীবী প্রকার উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, ভাইরাস সম্পর্কিত কোন তথ্যটি ভুল? এখানে প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। কোন তথ্যটি ভুল বলা হয়েছে, সঠিক বলা হয়নি। অনেক স্টুডেন্ট করবে কি, ভাইরাস সম্পর্কিত কোন তথ্যটি, মানে এইটুকু পড়বে, কোন তথ্যটি পর্যন্ত পড়বে, তার ভুল না সঠিক কী লেখা আছে পড়বে না, একটা অ্যান্সার করে দিয়ে চলে আসবে, অ্যান্সার ভুল হবে। সুতরাং প্রশ্ন ভালোভাবে পড়তে হবে। এখানে অপশান কী কী রয়েছে? অপশান এতে রয়েছে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। অপশান বিতে রয়েছে এরা কেবল পোষক কোষেই প্রজননক্ষম। অপশান সিতে রয়েছে এদের কোষ প্রাচীর থাকে। অপশান ডিতে রয়েছে এদের ক্রোমোজোম থাকে না।
এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এদের কোষপ্রাচীর থাকে। অ্যাকচুয়ালি ভাইরাসের কোষপ্রাচীর থাকে না। ভাইরাস জীবজলের মধ্যবর্তী পর্যায়ে, অবশ্যই। এরা কেবল পোষক কোষেই প্রজননক্ষম, একদম ঠিক। এবং এদের ক্রোমোজোম থাকে না, এটাও সঠিক। নেক্সট প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এখানে অপশান কী কী রয়েছে? ভুবনেশ্বর, কলকাতা, কটক, হুগলি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কটক। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেছিলেন। এখান থেকে আপনাদের আর দুটো জিনিস অবশ্যই জেনে রাখা দরকার, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতার নাম কি এবং মাতার নাম কি। নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতার নাম ছিল জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী। নেতাজি সুভাষচন্দ্র বসু কী বিষয়ে পড়াশোনা করেছিলেন? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আনকমন প্রশ্ন। দেখা যাক, এটা আমি বলার আগে দেখা যাক কে কে সঠিক উত্তর করতে পারে। রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, চিকিৎসা, ইতিহাস। আই হোপ এর মধ্যে আপনারা একটা মোটামুটি অ্যান্সার বেছে নিয়েছেন। তো এবার আমি বলে দিই কোনটা সঠিক উত্তর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ইতিহাস। নেতাজি সুভাষচন্দ্র বসু ইতিহাস বিষয়ে পড়াশোনা করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1918 সালে ইতিহাসে অনার্সে বিএ করেছিলেন এবং পরবর্তী সময়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেছিলেন। সুতরাং তার বিষয় ইতিহাস ছিল, এটা অবশ্যই মনে রাখতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজাদ হিন্দ ফৌজ গঠন করতে কোন দেশ সহায়তা করেছিল? এখানে অপশান কী কী রয়েছে? আমেরিকা, জার্মানি, জাপান, সোভিয়েত ইউনিয়ন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, জাপান। সিঙ্গাপুরে বন্দী ভারতীয় সৈন্যদের নিয়ে 1942 সালে প্রথম গঠিত হয়েছিল আর্মি অফ ইন্ডিয়া। পরবর্তী সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানি সেনাবাহিনীর সহযোগিতায় 1943 খ্রিস্টাব্দে নতুনভাবে এই ফৌজকে গঠন করেন এবং নতুন ব্যাটালিয়ান এবং নতুন ইউনিট যুক্ত করেছিলেন ও এই ফৌজের নাম দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজ। সুতরাং আজাদ হিন্দ ফৌজ কবে গঠন হয়েছিল? 1943 খ্রিস্টাব্দে। সালটাও কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, লোকটাক জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? এখানে অপশান রয়েছে কেরালা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর। লোকটাক লেক কোথায় অবস্থিত সেটা যদি জানা থাকে তাহলে এর উত্তর সঠিকভাবে করা যাবে। লোকটাক লেক অবস্থিত কোথায়? মণিপুরে। অর্থাৎ লোকটাক বিদ্যুৎ প্রকল্প অবস্থিত মণিপুরে। অর্থাৎ এখানে অপশান ডি সঠিক উত্তর। মণিপুরের রাজধানী কি? মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। নেক্সট প্রশ্ন, সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এখানে অপশান কী কী রয়েছে? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বিহার। সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে বিহারে এবং বিহারের রাজধানী কি? বিহারের রাজধানী পাটনা। বর্তমানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নেক্সট প্রশ্ন, কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এখানে অপশান কী কী রয়েছে? মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, বিহার, কর্ণাটক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মহারাষ্ট্র। কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের রাজধানী কি? মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই এবং মুম্বাইকে কি বলা হয়? মুম্বাইকে ভারতের অর্থনৈতিক রাজধানীও বলা হয়। নেক্সট প্রশ্ন, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? এখানে অপশান কী কী রয়েছে? বেঙ্গালুরু, ত্রিবান্দ্রম, শ্রীহরিকোটা, নিউ দিল্লি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ত্রিবান্দ্রম। বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত হচ্ছে ত্রিবান্দ্রমে। ত্রিবান্দ্রমকে যা বর্তমানে তিরুবনন্তপুরম নামেও পরিচিত। অর্থাৎ যদি অপশানে তিরুবনন্তপুরম থাকতো তাহলে তিরুবনন্তপুরমও সঠিক উত্তর হতো। কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার প্রচুর স্টুডেন্ট বেঙ্গালুরু বা শ্রীহরিকোটা করে আসবে, একদম কনফার্ম। আর সেক্ষেত্রে উত্তর ভুল হবেই। তাহলে বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? ত্রিবান্দ্রমে। এবং এই ত্রিবান্দ্রম কোন রাজ্যে অবস্থিত? কেরালা। আর এটা কেরালার রাজধানী। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওগুলো আরও কীভাবে বানালে আপনারা উপকৃত হবেন। আপনাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই ভিডিওগুলো উপকারী হবে, তো সেগুলো অবশ্যই কমেন্টে জানান। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে উপকৃত হতে পারেন। এছাড়া আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হন, যাতে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন সঠিকভাবে নিতে পারেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।